আসসালামু আলাইকুম। ৭ই নভেম্বর ১৯৭৫ সালের একটি ঐতিহাসিক দিন। এই দিনটিকে কেউ বিপ্লব ও সংহতি দিবস হিসাবে দাবি করে এবং কেউ মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করে। দিনটিতে আসলে কি হয়েছিল? দিনটির প্রেক্ষাপট কি ছিল? এটি বিশ্লেষণ করার আগে চলুন কিছু খণ্ড ভিডিও চিত্র আমরা দেখে আসি। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে স্বাধীনতা বিরোধী শক্তি ঘাতকেরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর একই প্রক্রিয়াশীল শক্তি জেলখানার অভ্যন্তরে ৩রা নভেম্বর জাতির ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মাত্র ৪ দিন পরই ৭ই নভেম্বর থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের এই দিনে তথাকথিত সিপাহী বিপ্লবের নামে প্রথম হত্যা করা হয় ৩ জন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এর আগে ৬ নভেম্বর ভোররাতে গৃহবন্দী জিয়াউর রহমানকে মুক্ত করে বঙ্গবন্ধুর খুনি ফারুকের ল্যান্সার বাহিনীর একটি দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার অন্যতম ঘাতক ল্যান্সার মহিউদ্দিন ছিল এই দলের নেতৃত্বে। ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে হত্যাকারীরা বাংলাদেশের রাজনীতিকে পাকিস্তানি ভাবাদর্শের যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ৭ই নভেম্বরের মধ্য দিয়ে ক্ষমতাসীনেরা দেশকে আবারও সেই জায়গায় নিয়ে যায় এবং মুক্তিযোদ্ধাদের হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে খুনি জিয়া। সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। করার তো দরকার নেই আমার। তো খালেদ কেন বলছি, হ্যাড দেয়ার বিন নো 3rd নভেম্বর, 3rd নভেম্বর যদি আমরা না করতাম, মানে বিপরীত মূল্যায়নে দেখেন, তাহলে মোস্তাক উড হ্যাভ কন্টিনিউড দ্যাট টু বি রাজনীতি। তাহলে 4 নেতা হত্যার আজকে আপনার দিবস পালন করেন, এত দুঃখজনক ঘটনা। আমাদের 4 জন নেতা যারা স্বাধীন বাংলা সরকারের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হারিয়েছি সেদিন, মানে খুব মোস্তাকের ষড়যন্ত্রের কারণে। আমরা এটা জানতাম না, এটা আমাদের ব্যর্থতা নয়। কারণ এটা জিপে 5 জন গিয়ে ওখানে গিয়েছে, কোনো ট্যাঙ্ক যায় নাই, কোনো অ্যাটাক করে নাই জেলখানা। লালবাগ থানা ছিল সাথে পাশে। আমরা তো সেখানে এটাকে ঘেরাও করবো। আমরা তখন বঙ্গবন্ধু তাকে মোস্তাককে খালেদের নেতৃত্বে এসে উৎখাত করার জন্য আসলাম। আপনি কি আগে জানতে হবে 3rd নভেম্বর কি? 3rd নভেম্বর তো 15 আগস্টের 2.5 মাসের প্রিপারেশন নিয়েছি আমরা টু টেক দ্য প্রতিশোধ। দেখেন, তারা সৈনিক এই দিবস পালন করে, সৈনিক সংস্থা মাধ্যমে যেটা কিলিংটা করছে 7 নভেম্বরে 12টায় তারা একটা ফায়ার করছে উপরের দিকে রাতের অন্ধকারে। সেটা ছিল সিগন্যাল ছিল আদমজি লতিফ ভবনের থেকে মিছিল আসবে, 69 গণ আন্দোলন জোয়ারের মতন একটা বিরাট গণজোয়ার সৃষ্টি হবে প্রেস ক্লাবের সামনে। মিছিল আসবে সকালে অল হল থেকে, লতিফ ভবনে আদমজি থেকে ক্যান্টনমেন্ট আর্মিতে বেরিয়ে আসবে এই সৈনিক সংস্থার নেতৃত্বে। সৈনিক সংস্থাতে এই সৈনিক সংস্থাতে কোনো বেঙ্গল রেজিমেন্টের লোকজন ছিল না, সব আর্মি মেডিকেল কোরের, এএমসির, এএসসির, খানা সাপ্লাই, তারপরে ওই ঘোড়া ধোয় এরা, তারপরে আপনার অল আদার সার্ভিসেস লোকজনের দিয়ে সৈনিক সংস্থা করছে অন পেমেন্ট। এটা কিন্তু সাধারণ সৈনিকে জানতো না। সাধারণ সৈনিক 12 দফা যখন লিফলেট দিল, তারা উৎফুল্ল হতো, আমরা অফিসার হয়ে যাব, গণ আর্মি হবে, এটা আমরা ব্যাডমিন্টন থাকবে না, আমাদের আসন বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে। ওই জন্য তারা প্রাথমিক পর্যায়ে তারা এদের সাথে সহযোগিতা করলো, মিছিল করলো ক্যান্টনমেন্টে, যেটা রশিদ বললেন সিপাহী ভাই বা অফিসার রক্ত চাই বলে মিছিল করে টক বগে 12 জন অফিসার মেরে ফেললো। আর কি মুক্ত ছিল না? আগে জাতি একটা অফিসারের নাম বলুক দেখি, অফিসার জোয়ান দিয়ে করুক, নন মুক্তিযোদ্ধা দিয়ে করুক, মুক্তিযোদ্ধারা ছিল না এই সৈনিক সংস্থার মধ্যে। এদেরকে দিয়ে স্লোগান দিছে এবং সাধারণ সৈনিকেরা তাৎক্ষণিক 2-1 ঘন্টার জন্য তারপর তাদের পক্ষে গেছে। এই যে কনস্পিরেসি, আর্মির মধ্যে ডিভিশন করা, ইটস অ্যান অফেন্স। এটার একটা শ্বেতপত্র বাইর করা উচিত এই পুরো ঘটনা প্রবাহের, এবং এটার বিচার হওয়া উচিত। এই দিবসটা যেন আইনগতভাবে ব্যান করা উচিত। সৈনিক দিবস পালন করা নিষেধ, সংহতি দিবস পালন করা নিষেধ, শুধু মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করা যায়। কারণ সত্যিকার অর্থে 7 নভেম্বর রাতে
7 নম্বর রাতে এবং আগের রাতে সব মুক্তিযোদ্ধার হত্যা করা হলো। খালেদ মোশাররফ হত্যা করলো। খালেদ মোশাররফের লাশ যখন নিয়ে আসলো সকাল ভোরে, 10 মঙ্গল আই কমান্ডেড ইন দ্য ওয়ারফিল্ড, আমি এটা সিও ছিলাম, অধিনায়ক ছিলাম খালেদের নেতৃত্বে। K4 যেটা বলছেন, 3 জন কমান্ডার ছিলাম আমি, কর্নেল গফফার অ্যান্ড কর্নেল আইদুদ্দিন, তারা 9, 4 and 10 সিও ছিলাম, প্রতিষ্ঠাতা সিও ছিলাম আমি। ওই 10টাকে রংপুর থেকে আমি পাঠিয়েছিলাম, আমি আর হুদা, আমরা আসার আগেই। সেই জন্য দে ফেল্ট সেফ, 10 মঙ্গল আশ্রয় নিল। অ্যাক্সিডেন্ট সাইড করে 10 মঙ্গল কিন্তু মারা যায়নি, মারা গেছে তারকে এনে এখন যে চাইনিজটা আছে ওখানে ধান ক্ষেত ছিল, ওখানে তারা কিল করলো। এখন এখানে একটা এটা বলে আমি শেষ করে দেব, আপনি দেখেন এদের লাশগুলো যখন নিয়ে আসলো, অনেকে বলছে, আমি অনেকের টকশো শুনি, ধিক্কার দিয়েছে সৈনিকেরা, মিথ্যা কথা। সৈনিকের চোখে জলও ছিল এবং জিয়া রহমান পক্ষে দেখাইছে, তো সে পক্ষে এদের পক্ষে মানে এদের কিলিংয়ের বিরুদ্ধে আর কি, কিলিংয়ের বিরুদ্ধে সে দৃশ্যমান, সে বলতেছিল না এটা ভেরি সরি, এটা আমাদের আর্মি অফিসার। সে হেলিকপ্টার পাঠিয়েছিল কর্নেল হুদার ওয়াইফকে, আর আমি তখন রংপুরে পাঠিয়েছিল, হেলিকপ্টার পাঠিয়েছিল মিসেস হুদাকে আনার জন্য, এবং এখানে দাফন টাফন এভরিথিং সে এদের আত্মীয় স্বজন ডাকছিল। অনেকের টক শুধু বলছিল, ধিক্কার দিচ্ছিল, থুতু মারছিল, এটা মিথ্যা কথা, এগুলা এটা ডাহা মিথ্যা কথা। ওইটা আর্মিতে পারতো না। আর্মিতে খালেদ মোশাররফের, হায়দারের বীরুত্তম, এরা সবাই 2 জন, বীর বিক্রম, হুদা যিনি আগরতলাকে এসেছিলেন মোহাম্মদের সাথে, এদেরকে নির্মম হত্যা করলো ষড়যন্ত্র করে এই জিয়া রহমান, শকত, জেনারেল শকত, এই জাসদ, এরা এক জোশে করছে। কারণ যখন এদের লাশ নিয়ে আসলো ভোর রাত্রে, যখন তাদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু জিয়া রহমান বন্দীর সাথে মুক্ত মাত্র হচ্ছে। সো তারপরও সে জড়িত আছে, আমি মনে করি। তোমার পার্সেন্টেজ দেখতে হবে। 3 নভেম্বর কুর আমরা 2-1 জন তার সাথে ছিলাম, তো ওয়াচ ডগ হিসাবে। তাকে একদিন সে আমাকে আমি তাকে প্রশ্ন করলাম, জাফর ইমাম কি খবর টবর কি বাইরের? স্যার, তোফায়েল ভাই আরও যারা আমাদের ইউনিভার্সিটিতে আমরা একসাথে সমকালীন ছিলাম পলিটিক্সে, তো ওরা প্রশ্ন করে, আপনি ওরে ঠিক করেন, ওরে বলেন না রাজাগার নিয়ে যেন ঘটনা করে, শাহজিয়ার প্রধানমন্ত্রী সেটা করছে। তো আমি তাকে বললাম, তখন সে কি উত্তর দিল জিয়া রহমান জানেন? উনি যেটা বললো সেই প্রেক্ষাপটের উত্তর দিয়েছে, ভালো পয়েন্ট বলছে। জিয়া রহমান বলতে, দেখো জাফর ইমাম, আমার পলিটিক্স হবে এন্টি আওয়ামী লীগ, দেশের স্বাধীনতা, আমি মুক্তিযোদ্ধা, কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এখন যেভাবে তারা দেশ শাসন করতেছে, দেশ শাসন করেছে বা স্বাধীনতা এনেছে, আমাদের তো ডিফাই করতেছে। এখন আমি, আর না হলে তুমি, আমি তো এন্টি আওয়ামী লীগ রাজনীতি করবো, আর না হলে আমি যদি এন্টি আওয়ামী লীগ রাজনীতি করবো না, তুমি তোফায়েল এদেরকে বলো টু জয়েন মি, তাহলে আমি শাহজিকে কালকে বাদ দিয়ে দিব। ইট মি, ইজ ইট পসিবল স্যার? 3টা এক ধরনের প্রভাব বলয় যেটাকে আমরা বলি বিস্তার হয়েছিল। যেমন জিয়াউর রহমানের সাথে কিছু, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তৎকালীন, ওনার সাথে কিছু, শফিউল্লাহ সাহেবের কিছু। এইখানে একটা দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব আগেও ছিল, দ্বন্দ্বটা এটা প্রকট হলো যখন আমরা 15 অগাস্টের পরে জেনারেল শফিউল্লাহ ইজ আউট হয়ে গেলেন, উনি মোটামুটি বাইরে হয়ে গেলেন, এবং জেনারেল জিয়া ইন হলেন। কিন্তু জেনারেল জিয়া ইন হওয়াতে এই দ্বন্দ্বটা আরেকটু বেশি হলো বিটুইন জেনারেল জিয়া এবং খালেদ মোশাররফ। তাহেরকে আরও কিছু ওনার গণবাহিনীর লোকজন, কিছু আর্মির লোকজন সাথে আসতে দেখলাম। আসার পরে উনি জিয়াউর রহমানের সাথে কথা বললেন, এবং এক পর্যায়ে একটু উচ্চস্বরে কথাবার্তা হচ্ছিল দুজনের ভেতরে, কিন্তু কী কথা হচ্ছিল এটা তো আমি জানতে পারিনি। পরে যেটা শুনলাম, তাহের চাচ্ছিল জিয়াউর রহমানকে নিয়ে যে শহীদ মিনারে গিয়ে, রেডিওতে গিয়ে প্রথমে অ্যানাউন্স করবে যে 13 দফা ডিমান্ড যেটা ছিল, সেই ডিমান্ডটা উনি অ্যানাউন্স করবেন, উনি মেনে নিয়েছেন। সেখান থেকে উনি যাবেন, ওখানে গণবাহিনী, সিপাহী জনতা মজুদ, তাদেরকে উনি ভাষণ দিয়ে বলবেন যে এই 13 দফা মানা হলো, ইত্যাদি ইত্যাদি আরও কিছু ডিমান্ড ছিল। কিন্তু উনি যান নাই, উনি তার আগেই ওনার ভাষণটা রেকর্ড করে রেডিওতে পাঠিয়ে দিয়েছিলেন, তো উনি আর গেলেন না। এইখানেই তাহের জিয়ার কথা ছিল যে জিয়াউর রহমানকে কিন্তু এই সৈন্যরা তারা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসবে, যেখান থেকে নির্দেশগুলো দেওয়া হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোডে ইউসুফ ভাইয়ের বাসা থেকে, যেখানে কর্নেল তাহের অবস্থান করছেন, এবং সেখানে হাসানুল হকিন সহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ অপেক্ষা করছেন। সেখানে নিয়ে আসার কথা ছিল। যে গ্রুপটা তাকে মুক্ত করেছে সেটা তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে একদম। একটু জিয়াউর রহমান বলেছেন যে তাহের তার বন্ধু, এবং তাকেই যেন তারা এখানে নিয়ে আসে ক্যান্টনমেন্টে। তো এবং এইভাবে একটু প্রতারিত হয়েছে তারা, তাকে রেখেই তাদের উপর যে সুনির্দিষ্ট নির্দেশ ছিল যে তাকে নিয়ে। কর্নেল তাহের একেবারে সেই 3রা নভেম্বরের শেষ রাতে তার কাছে একটা ফোন আসে। জিয়াউর রহমান সরাসরি তাকে প্রথম ফোন করেন বন্দি অবস্থা থেকে, যে তাহের, আমাকে তো এরা বন্দি করেছে, আমার জীবন বিপন্ন, ইউ সেভ মাই লাইফ।
এটা হতে পেরেছিল কারণ তার যদিও টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল, কিন্তু প্যারালাল আরেকটা লাইন সচল ছিল। তো এর মধ্য দিয়ে জিয়াউর রহমান সেটা তাহেরকে জানালেন। দেখুন, 1975 সালের 7ই নভেম্বর আমার জন্ম কিন্তু হয় না। এ সম্পর্কে আমি যে ধারণাটিকে পেয়েছি বা যে তথ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা যারা ওই সময় ইতিহাসের অংশ ছিল, যারা ওই সময়কার প্রত্যক্ষদর্শী ছিল, তাদের ভাষ্য মতেই তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই ইতিহাস সম্পর্কে আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে যেটা পাই, সেটা হচ্ছে জিয়াউর রহমান যখন গৃহবন্দী হন, তখন তিনি কর্নেল তাহেরকে ফোন করেন এবং কর্নেল তাহেরকে তিনি বলেন, বন্ধু, আমাকে ওরা বন্দী করেছে, আমাকে মেরে ফেলতে পারে। এখন জিয়াউর রহমান ছিলেন তৎকালীন সেনাপ্রধান। জিয়াউর রহমানকে হটিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য খালেদ মোশাররফের নেতৃত্বে যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল, সেই অভ্যুত্থানের একটি পাল্টা অভ্যুত্থান হয় 7ই নভেম্বর, যেখানে অংশ নিয়েছিল জাসদের গণবাহিনীর সদস্যগণ এবং কিছু সামরিক সদস্য। কিন্তু বিভিন্ন ওই সময়ের সামরিক কর্মকর্তাদের ভাষ্যমতে যেসব সিপাহী দাবি করা হয় বা সামরিক সদস্য যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তাদের বড় অংশটি ছিল মালি, তারপরে ধোপা, এই শ্রেণীর লোকেরা। এদেরকে বেতন বাড়ানোর প্রলোভন দেখিয়ে এই কথিত অভ্যুত্থানে অংশগ্রহণ করায় জাসদ গণবাহিনীর সদস্যরা। কর্নেল তাহেরের নেতৃত্বে যে জাসদ গণবাহিনীতে ছিল, এটিও ছিল কিন্তু মুজিব বাহিনীর ভিতর থেকে বেরিয়ে আসা একটি অংশ। তারা অভ্যুত্থান ঘটায় এবং জিয়াউর রহমানকে মুক্ত করে। জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসার কথা ছিল কিন্তু এলিফ্যান্ট রোডের একটি বাড়িতে, যেখানে আগে থেকে অবস্থান করছিল কর্নেল তাহের এবং জাসদের সেকেন্ড ইন কমান্ড হাসানুল হক ইনু। কিন্তু জিয়াউর রহমান কিন্তু পাল্টা একটি চাল চালেন এবং এই অভ্যুত্থানের নায়ক হয়ে যান তিনি। এই অভ্যুত্থানের নায়ক হওয়ার পিছনে যে সব থেকে যে কারণটি বড় ভূমিকা রেখেছিল, অভ্যুত্থান পরবর্তী সময়ে কর্নেল তাহেরের কথা মতো তার না চলা, এবং তিনি যেহেতু সামরিক প্রধান বা সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার কথাটি সামরিক বাহিনীতে বেশি গ্রহণযোগ্য ছিল। পরবর্তীতে জিয়াউর রহমান বিচারপতি আবু সাইমকে হটিয়ে বন্দুকের নলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি বনে যান এবং পরবর্তী ইতিহাস তো আপনাদের জানা। হাজার হাজার মুক্তিযোদ্ধা সামরিক অফিসারকে হত্যা করে জিয়াউর রহমান। কথিত যে বিপ্লব ও সংহতি দিবস দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল বা বিএনপি, এই অভ্যুত্থানটিতে 12 জন মুক্তিযোদ্ধা অফিসারকে প্রথমেই জীবন দিতে হয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মতো একজন সেক্টর কমান্ডার, যিনি বাংলাদেশের 1/4 এলাকার হয়ে যুদ্ধ করেছিলেন এবং যার নেতৃত্বে প্রখ্যাত বিভিন্ন মুক্তিযোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা, মোফাজ্জল চৌধুরী মায়ের মতো মুক্তিযোদ্ধাগণ, যার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, সেই সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে হত্যা করা হয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বীর উত্তম, কিন্তু যে অভ্যুত্থানটি সংঘটিত করেছিল, এই অভ্যুত্থানটি ছিল রক্তপাতহীন একটি অভ্যুত্থান। তিনি জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিলেন, কিন্তু জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করেন না। তিনি খন্দকার মোস্তাককে হটিয়ে বিচারপতি আবু সাইমকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু খন্দকার মোস্তাককে হত্যা করেন নাই। কিন্তু খন্দকার মোস্তাক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে জিয়াউর রহমানকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই খবর শুনে জেল অভ্যন্তরে সামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়ে জাতীয় 4 নেতাকে হত্যা করে। রক্তপাতহীন এই অভ্যুত্থানের পরিণাম কিন্তু 7ই নভেম্বর আর রক্তপাতহীন থাকে নাই। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে হত্যা করা হয় এবং তার সাথে প্রাণ দিতে হয় কর্নেল হায়দার এবং কর্নেল নাজমুল হুদাকে, যারা ছিলেন মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন সামরিক ট্রায়াল বা কোর্ট অফ মার্শালের নামে জিয়াউর রহমান 4,500 মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করে। মুক্তিযোদ্ধা অফিসারদেরকে হত্যা করে যে খুনের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সামরিক কর্মকর্তাদের হত্যার যে রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেটার সূচনা হয়েছিল 7ই নভেম্বর। জিয়াউর রহমান তার পাকিস্তানপন্থী ভাবধারাকে দীর্ঘায়িত করার জন্যই বিভিন্ন কুয়ের নাটক সাজাতেন এবং এর বিচারের নামে সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করতেন। তো আমরা পরিশেষে এটা বলতেই পারি, 7ই নভেম্বরকে যে কথিত বিপ্লব ও সংহতি দিবস দাবি করা হয়, এটা কোনো বিপ্লব ও সংহতি দিবস নয়, এটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস। এই দিবসের মাধ্যমেই বা এই দিনেই মুক্তিযোদ্ধাদের হত্যার সূচনা হয়েছিল বাংলার ইতিহাসে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।